দাদু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ঠাকুরদাদা আমার শৈশবের অনেকখানি জুড়ে আছেন, সমস্ত শৈশব দিগন্তটা জুড়ে আছেন। ছেলেবেলায় জ্ঞান হয়েই দেখেছি আমাদের বাড়িতে তিনি আছেন। তাঁর বয়স হয়েছিল প্রায় 100। জ্ঞান হয়ে পর্যন্ত দেখেছি তিনি আমাদের পশ্চিমের ঘরের রোয়াকে সকাল থেকে বসে থাকতেন। একটা বড় গামলায় গরম জল করে দিদি তাঁকে নাইয়ে দিত। ঠাকুরদাদা চোখে ভালো দেখতে পেতেন না। তাকে সকালে হাত ধরে রোয়াকে নিয়ে এসে তার জায়গাটিতে বসিয়ে দিতে হতো। তামাক সেজে দিত দিদি। কেবল মা ঠাকুরদাদার ভাতের থালাটি নিয়ে গিয়ে তাকে খাইয়ে আসতেন। দিদি আবার তামাক সেজে দিত। কিছুক্ষণ পরে ঠাকুরদাদা বসে বসে আপন মনে কি বকতেন। একটু বেশি বেলায় বাবা নাইবি করে কাছারি থেকে ফিরে বাড়ি ঢুকলেই ঠাকুরদাদা অমনি কান খাড়া করতেন। কে এলো? হরিশ? হ্যাঁ বাবা। বাবা হরিশ, আমার বড্ড খিদে পেয়েছে। সে কি বাবা, আপনাকে এখনো ভাত দেয়নি? না বাবা, খিদে মরছি। ও হরিশ, ভাত দিতে বলে দে। বাবার বয়স 50-এর ওপর। মাথার চুল প্রায় সব সাদা হয়ে গিয়েছে। বেশ মোটা সোটা নাদুস নুদুস চেহারা। সবাই বলে বাবা নাকি দেখতে সুপুরুষ। বাবা মাকে অনুযোগ করলেন, আচ্ছা বাবাকে এখনো ভাত দাওনি? ছি ছি, এত বেলা হলো। মা বললেন, ও মা, সে কি গো, 10টার সময় যে আমি নিজের হাতে খাইয়ে এসেছি। বাবা চেঁচিয়ে ডেকে বলেন, ও বাবা। কি হরিশ? আপনাকে আপনার বৌমা খাইয়ে এসেছে যে, কি বলছেন আপনি? না না হরিশ, মিথ্যে কথা, আমার কেউ ভাত দেয়নি, না খেয়ে মরলাম আমি। বলেই ঠাকুরদাদা ছেলে মানুষের মতো খুঁত খুঁত করে কান্না শুরু করে দিলেন। মা রাগ করে বলে উঠলেন, বুড়ো 72-এ মরেও না, সাতকাল জ্বালাবি। তোমার সাধের হিমি গিয়ে তোমায় খাক মাখাক। আমি আর যদি কাল থেকে তোমায় দেখি, তবে আমি বেনি মুখুজ্জের। বাবা দুঃখিত স্বরে বলেন, আহা হা বড় বউ, ছেলেপিলের সামনে? কি ছেলেপিলের সামনে? কে না জানে সোহাগের হিমির কথা? 72-এ বুড়ো 4 কালে গিয়ে ঠেকেছে। আহা হা বড় বউ, অমন করে গুরুজনকে বলতে আছে? ছি ছি, তোমার মুখখানা আজকাল বড্ড। ঠাকুরদাদা তখনও কিন্তু কাঁদছেন ছেলে মানুষের মতো। কান্নার মধ্যে ডাকলেন, হরিশ। যেন অসহায় আর্ত বালক তার একমাত্র আশ্রয়স্থল পিতাকে ডাকছে। বাবা জামা টামা না খুলেই ছুটে গেলেন। সান্ত্বনা সুরে বলেন, কি বাবা কি? আমি ভাত খাবো, আমি না খেয়ে মরলাম। হরিশ, ওরা আমায় না খেতে দিয়ে মরবে। বাবা কাঁদবেন না, কাঁদতে নেই, ছি, অমন কাঁদতে আছে। মা অমনি এরোয়াক থেকে বলে উঠলেন, মরণ, বুড়ো 72-এর মরণ দেখো না, যেন 2 বছরের খোকা ছেলের কাছে কেঁদেই খুন। জমের ভুল এমনও হয়? বাবা বলেন, চুপ করো না বড় বউ, কি করো? ঠাকুরদাদা আবার বলেন, খিদে পেয়েছে, ভাত খাবো। আচ্ছা আচ্ছা, আমি দেখছি, আপনি চুপ করুন। অবশেষে আবার সামান্য 2টি ভাত বাবা নিয়ে দিয়ে এলেন। ঠাকুরদাদা দিব্যি খেতে বসে গেলেন আবার। মুখে আর হাসি ধরে না। আমরাও ঠাকুরদাদার কাণ্ড দেখে হেসে বাঁচিনি। এমনই একদিন নয়, মাসের মধ্যে 10 দিন হতো। ইতিমধ্যে দিদির শ্বশুর বাড়ি চলে গেল।
বাবাকে দেখতাম ঠাকুরদাদার যত কিছু কাজ নিজের হাতে করতেন, কিন্তু তার সময় নেই। সকালে উঠে সন্ধ্যান্নে করে জল বাতাসা খেয়ে তিনি বেরিয়ে যেতেন কাছারির কাজে। দুপুরে এসে খেয়ে সামান্য বিশ্রাম করে কাজে বেরুতেন। ফিরতে রাত ৮টা-৯টা বাজত। এসেই ঠাকুরদাদার ঘরে ঢুকে জিজ্ঞেস করতেন, বাবা, শরীর ভালো আছে? এদিকে ঠাকুরদাদাও সারা দিনের যত অভাব অভিযোগের কাহিনী জমিয়ে রাখতেন ছেলের সামনে পেশ করবার জন্যে সেই সময়। আর বাবা শরীর ভালো, একটু তামাক তাকেও দেয় না, টিকে ভিজে আগুনও ধরল না। আজ এমন মশা কামড়াতে লাগলো দুপুরবেলা, মশারিটাকেও টাঙিয়েই দিল না। এই দেখো না পিঠটা। তারপর কাঁদা কাঁদা সুরে বললেন, তুই একটু হাত বুলিয়ে দে হরিশ। বাবা বসে বসে হাত বুলিয়ে দিতে থাকেন। তুই বাড়ি না থাকলে আমাকে সবাই অগ্রাহ্য করে, এক ঘটি জল চাইলে সময় মতো দেয় না বাবা। সত্যি তো, আহা, আমি সব বলে ঠিক করে দেবো এখন। দিস, ভালো করে বলে দিয়ে যাস তো। দেব। তোর খাওয়া হয়েছে? না বাবা, এই তো এলাম। যা, তুই হাত পা ধুয়ে জল টল খা, তোকে পেট ভরে খেতে দিচ্ছে তো। হ্যাঁ বাবা। দেখি সরে আয় তো, একটু মোটা সোটা হলি না সেই রকম আছিস? জানিস, ছেলেবেলায় তোর শরীর ছিল এমনি রোগা। তোর গর্ভধারিণী একদিন বললে খোকার জন্যে ছাগলের দুধের ব্যবস্থা করো। তখন মেহেরপুরে নীলকুঠিতে কাজ করি, সেইখানেই তোর জন্ম, জানিস তো। হ্যাঁ, মেহেরপুরের ওই কি বলছিলাম, ভুলে গেলাম, আজকাল কিছু মনেও থাকে না। ছাগলের দুধ, হ্যাঁ, ছাগলের দুধ আনতে বললে তোর গর্ভধারিণী। সাহেবের একটা বড় ছাগল ছিল, মালির সঙ্গে সর করে ফেললাম, মাসে 2 টাকা করে দেব। আর সে আশ্চের করে ছাগলের দুধ আমায় দেবে। বাবা ওঠেন না সেখান থেকে যতক্ষণ ঠাকুরদাদা একটু শান্ত না হন। ভাত খেয়ে বাবার সঙ্গে গল্প করে ঠাকুরদাদা খুশি মনে বলেন, তাহলে তুই এখন যা হরিস, খেয়ে নিয়ে দুধ পাচ্ছিস তো? হ্যাঁ বাবা, ভালো করে দুধ খাবি, দুধেই বল। না বাবা, দুধ ঠিক খাচ্ছি। বাবা চলে গেলেন। যাবার আগে ঠাকুরদাদাকে বিছানায় শুইয়ে নিজের হাতে একটা মোটা চাদর ওর গায়ে ঢেকে দিলেন। চাদর খুলবেন না বাবা, ঠান্ডা লাগবে। মা বকতেন, হলো বাপের সেবা, বাবা এমন কীর্তিও কখনো দেখিনি। বাবা একটু লজ্জা ও সংকোচের সঙ্গে বলতেন, আহ, চুপ করো। কেন চুপ করব? বুড়ো বাপের আবদার যেন 2 বছরের খোকার আবদার, এমন কাণ্ড যদি কখনো দেখেছি। না দেখেছো থামো তুমি। ওই যে কদিন বুড়ো আছে, তারপর আর সে সবাই জানে। তারপর কি আর তুমি বুনো পাড়ার দিগম্বর বুনোর সেবা করবে? এসো, 2টো খেয়ে নিয়ে আমার মাথা কিনবে এসো। সেদিনই গভীর রাত্রে আমরা সবাই ঘুমিয়ে যখন ঠাকুরদাদা নিজের ঘর খুলে হাতড়ে হাতড়ে বাইরের রোয়াকে এসে ডাকছেন, ও বৌমা, ও হরিশ। বাবা ধর্মর করে উঠে বাইরে এসে বললেন, কি বাবা, কি হয়েছে? কি হয়েছে? বাবা হরিশ। কি হয়েছে? বৌমা, আমায় এখনো ভাত দিলে না, রাত কত হয়েছে দেখ তো, আমি বসে বসে ঘুমিয়ে পড়েছিলাম, ভাত হয়নি এখনো। বাবা অবাক। মা ঘুম চোখে উঠে বললেন, কি? বাবা ভাত চাইছেন।
বাবা, হাড় মাস কালি হয়ে গেল। ঢের ঢের সংসার দেখেছি, ঢের ঢের শ্বশুর দেখেছি, কিন্তু এমন ধারা কাণ্ড কারখানা কখনো শুনিও নি, কখনো দেখিও নি। চেঁচালে কাজ চলবে? ও কি সব সময়? ইতিমধ্যে আমার নির্বিকার ঠাকুর দাদা, যিনি চোখে ভালো দেখেন না, কানেও ভালো শোনেন না, আবার ডেকে উঠলেন, হরিশ, বৌমা। যাই বাবা, যাচ্ছি, আমাকে ভাত দিয়ে যাও, খিদে পেয়েছে। বাবা গিয়ে ঠাকুরদাদাকে সান্ত্বনা দিতে লাগলেন, অবোধ শিশুকে যেমন লোকে সান্ত্বনা দেয়। তিনি খেয়েছেন সন্ধ্যার পরেই। তার বৌমা ভাত দিয়ে গিয়েছে মাগুর মাছের ঝোল দিয়ে। মনে নেই তাঁর। তাকে ভাত না দিয়ে কি বাড়ির কেউ খেতে পারে? এখন রাত 2টো, এখন কি ভাত খেতে আছে? এখন খেলে তাঁর অসুখ করবে। কাল সকালেই খুব ভোরেই তাকে খেতে দেওয়া হবে। রাত তো ভোর হয়ে গেল। অমন করলে সবারই মনে কষ্ট দেওয়া হবে। অমন কি করা উচিত? ছি! ঠাকুরদাদা ভালকের মতো আশ্বস্ত হয়ে বললেন, খেয়েছি। হ্যাঁ বাবা, আমার কথা বিশ্বাস করুন, মাগুর মাছ এনেছিলাম আপনার জন্য হাট থেকে কিনে, তাই দিয়ে ভাত খেয়েছেন। সত্যি বলছি, আপনার সঙ্গে মিথ্যে কথা বলছি নে। চলুন, শোবেন আসুন, ঠান্ডা লাগবে, ঘরের মধ্যে আসুন। আচ্ছা আচ্ছা, আসুন। বাবা হাত ধরে ঠাকুরদাদাকে ঘরের মধ্যে নিয়ে গিয়ে যত্ন করে শুইয়ে দিয়ে, চাদর দিয়ে ঢেকে দিয়ে আবার এসে শুয়ে পড়লেন। মা বললেন, সহজে মিটল? মেটাতে জানলেই মেটে। এখন থেকে বাবার জন্যে 2টো ভাত রেখে দিলে কেমন হয়? হ্যাঁ, তারপর ওই বুড়ো বয়সে পেট ছেড়ে দিয়ে এই শেষ রাত্রিরে গিলে, তখন ঠেলা সামলাবে কে শুনি? বাবা ন্যায্য পক্ষেই বলতে পারতেন, যে এতকাল সামলে আসছে সেই সামলাবে, কিন্তু তা তিনি বললেন না। নীরবে গিয়ে আবার নিজের ছোট্ট খাটটিতে শুয়ে পড়লেন। কাছারির কাজে বাবাকে কয়েকদিনের জন্য গোয়াড়িতে গিয়ে থাকতে হলো। যাবার সময় বারবার মাকে বলে গেলেন, ঠাকুরদাদা যেন কোনো অসুবিধে না হয়, অযত্ন না হয়, এ কথাটা বলতে বোধহয় সাহস করলেন না। তাহলে ধুন্ধুমার ঝগড়া বেঁধে যাবে। ঠাকুরদাদাকে গিয়ে বললেন, বাবা, আমি গোয়াড়ি যাচ্ছি, এই 5-6 দিন দেরি হবে, একটু বুঝে সুঝে চলবেন। আপনার বৌমাও তো কাজের লোক, ছেলেপুলে নিয়ে বিব্রত। কবে আসবি? বুধবার নাগাদ। আজ না গেলে হতো না? শনিবারের বার বেলা নিশিকান্ত তরফদার বলতো মেহেরপুরের কুঠির জমা নবিশ ছিল। শনিবারের বার বেলা। কে বললে আজ শনিবার? তবে কি বার? শুক্রবার। তা কি করে হয়? তুই বললি 5 দিন দেরি হবে, তবে আজ শনিবার হলো। বাবার এত হিসেব এখনো মাথায় আছে? 5-6 দিন বললাম যে, আপনি ভাববেন না, কোনো অসুবিধা হবে না আপনার। বাবা তো চলে গেলেন। এদিকে 2 দিন বেশ কাটল। তারপরই ঠাকুরদাদা উৎপাত শুরু করলেন। রোজ সন্ধ্যের পর অভ্যাস মতো বললেন, হরিশ। কেউ উত্তর দেয় না। মা আমাদের চোখ টিপে বারণ করে দিতেন বাবা বাড়ি আসেননি সে কথা বলতে, কারণ তাহলে ঠাকুরদাদা উদ্বিগ্ন হয়ে উঠবেন। হরিশ, বাড়ি এলি? হরিশ। আমি মায়ের শিক্ষা মতো বলতাম, না, এখনো আসেননি বাবা। আজ কখন কাছারি গেল, আমাকে বলে গেল না? আমরা উত্তর দিইনি। হরিশ। ঠাকুরদা, তামাক সেজে দেব?
এটিও মায়ের পরামর্শ। ওই একমাত্র উপায় ঠাকুরদাদাকে অন্যমনস্ক রাখবার। আমাদের বলতেন, বস আমার কাছে। আমি, আমার ছোট ভাই নীলু, ফুচু ও দুই বোন সরলা আর বিনু ঠাকুরদাদাকে ঘিরে বসি। সবাই এসেছে? বিনু এসেছে? আমার কাছে এগিয়েছে, বস সব। শোন, সুদোর বনে 156 লম্বর লাটে আমার মনিবে কাছারি ছিল। পাইকপাড়ার রাজা ঈশ্বরচন্দ্র সিংহ মস্ত বড় জমিদার। আমি যেখানে থাকতাম সে কাছারির নাম ছিল গড়ানহাটির কাছারি। সুদরি আর গড়ান কাঠের জঙ্গল কিনা, তাই নাম ছিল গড়ানহাটি। একবার নোনাতলার খালে আমাদের ডিঙ্গি লেগেছে। মাঘ মাসের দিন, জলে সোন নেমেছে। সে কি ঠাকুরদা? সোন মানে জোয়ার, বেসন মানে ভাটা। বেসনে নৌকো চলে না, সামনে নগর করতে হয় ওদিকের গাঙে। তারপর কি বলছিলাম? ওই হলো মুশকিল। ঠাকুরদাদার কাছে গল্প শুনবার সুখ নেই, কেবল ভুলে যাবেন। বলছিলেন সোন নেমেছে জলে। হ্যাঁ, তারপরে দেখি এক মস্ত বাঘ জলে ডিঙির পাশে জল খাচ্ছে। আমাদের সঙ্গে উজির আলী বিশ্বাস ছিল বড় শিকারী। সে অমনি বন্দুকের চোখ বাগিয়ে এক দেহর করলে, এক দেহর, দু দেহর, ব্যাস, বাঘ উল্টে পড়ল খালের জলে। হ্যাঁ মনু, কি তোর বাবা এলো? না, এখনো আসেননি। গিয়ে দেখে এসো দাদা ভাই আমার। হরিশ, আসেননি বাবা? গল্প বলুন ঠাকুরদা। দেখো এসো না দাদা ভাই। দেখতে হবে না, আসেননি। এলে আপনার সঙ্গে কথা বলতেন না। ঠাকুরদা আবার গল্প বলতে শুরু করলেন। বাঘের গল্প জমাতে পারলেন না, কেবল ভুলে যান। আবার গোড়া থেকে শুরু করেন, উল্টো পাল্টা করে ফেলেন। কখন বলেন শিকারীর নাম উজির আলী বিশ্বাস, কখনো বলেন তার নাম আজিমুদ্দি বিশ্বাস। এমন সময় মা ভাত নিয়ে এলেন। আমরা বললাম, ঠাকুরদাদা ভাত এনেছে মা। ও এসো বৌমা, কি রাঁধলে? মাছের ঝোল আর চচ্চড়ি। ও, হরিশ আসেনি বৌমা? না, এখনো এলো না। রাত তো অনেক হয়েছে। রাত বেশি হয়নি, আপনি খেতে বসুন, আমি দুধ আনি। হরিশ এলে বলো আমার সঙ্গে যেন দেখা করে। মা চলে গেলেন। ঠাকুরদাদার সামনে দাঁড়ালে ঝুড়ি ঝুড়ি কথা বলতে হবে। ঠাকুরদাদা খাওয়া শেষ করে কিন্তু অন্য দিনের মতো শুতে গেলেন না। ঠায় অনেক রাত পর্যন্ত রোয়াকে বসে রইলেন, আর কেবল মাঝে মাঝে যার তার পায়ের শব্দ শুনে বাবার নাম ধরে ডাকতে শুরু করলেন। অনেক রাত্রে মা বললেন, বাবা আপনি এবার শুয়ে পড়ুন, ফুচুকে পাঠিয়ে দিই আপনাকে শুইয়ে আসুক। ও, হরিশ এসেছে? না। কেন এলো না এখনো? আপনার কিছু মনে থাকে না, তিনি গোয়ারি গিয়েছেন মনে নেই? বুধবারে আসবেন, আপনাকে বলে গেলেন যে। শুয়ে পড়ুন। ঠাকুরদাদা বসে কি ভাবলেন, কথায় উত্তর দিলেন না। হয়তো মনে পড়ল বাবার গোয়ারি যাবার কথা। ফুচু গিয়ে তাকে শুইয়ে দিয়ে এলো। অনেক রাতে শুনলাম ঠাকুরদাদার ঘর থেকে কান্নার শব্দ আসছে। মা শুনে বললেন, দেখে আয় কি হলো। গিয়ে দেখি ঠাকুরদাদা বিছানার ওপর উঠে বসে কোণের দিকে হাত বাড়িয়ে লাঠি হাতড়াচ্ছেন। তিনি নাকি এক্ষুনি বাবার সন্ধানে বেরোবেন। বাবা কেন আসেননি এখনো? তিনি মোটেই ঘুমোতে পারেননি নাকি? আমরা জানি এ কথা ঠিক নয়। ঠাকুরদাদা বসে বসে ঢুলে পড়েন। তিনি না ঘুমিয়ে আছেন এত রাত পর্যন্ত। ইস,
তার জানি নে। ঠাকুরদাদাকে বোঝাবার অনেক চেষ্টা করলাম। অবশেষে মা গিয়ে কড়া সুরে বললেন, আচ্ছা বাবা, আপনার কাণ্ডখানা কি শুনি? ওরা ছেলে মানুষ, ওদের ঘুমোতে দেবেন না একটু? 100 বার আপনাকে বলা হচ্ছে তিনি গোয়ারি গিয়েছেন, বুধবারে আসবেন, আপনি কিছুতেই তা শুনবেন না। রাত দুপুরে উঠে বাঁধিয়ে দিয়েছেন গোলমাল। ওরকম করলে থাকুন আপনি সংসারে, আমি একদিকে বেরোই। মাকে ঠাকুরদাদা ভয় করতেন। মা ঘরে পা দিতেই তিনি বেশ নরম হয়ে এসেছিলেন। সুরসুর করে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লেন। সকালে উঠে আমায় কাছে ডাকলেন, শোন মনু। কি? দাদা ভাই, দাদু আমার একটা পয়সা দেবো এখন? ঠাকুরদাদা কপর্দক লোক। তিনি পয়সা দেবেন এ কথা যদিও আমি বিশ্বাস করি নে, তবুও বলি, কি বলছেন? তোর বাবার চিঠি এসেছে? না। আজ কি বার? সোমবার। হরিশ কবে আসবে? বুধবারে। আচ্ছা যা। বুধবারে বাবা কি জন্যে যেন এলেন না, কি জানি। ঠাকুরদাদা সারা দিন রোয়াকে বসে রইলেন, গম্ভীর মুখে তামাক খান আর মাঝে মাঝে বলেন, কে এলো? ও হরিশ, কিসের পায়ের শব্দ রে? ও ফুচু, ও নীলু। ফুচু বললে, আমাদের রাঙি গাইয়ের বক না ঠাকুরদা। ও। এই রকম চলল সারাদিন। রাত্রে খাবার সময় খেতে বসেছেন আর মাঝে মাঝে কান খাড়া করে রেলগাড়ির শব্দ শুনবার চেষ্টা করছেন। মুখে কিছু বলেন না। হঠাৎ বড় গম্ভীর হয়ে গিয়েছেন। আমি তামাক সেজে ঘরে ঢুকতেই চমকে উঠে বললেন, কে? আমি মনু। 9টার গাড়ি গিয়েছে জানিস? এখনো যায়নি, আপনি শুয়ে পড়ুন। শব্দ পাসনি গাড়ির? না। ও। বাবার কথা মুখেও আনলেন না। বললেন, পান ঘেঁচে এনেছিস? নিয়ে আয়। বাবা তার পর দিনও এলেন না। ঠাকুরদাদা কিন্তু আশ্চর্য রকমের গম্ভীর হয়ে গিয়েছেন। আর কিছু জিজ্ঞেস করেন না, বাবার নাম ধরে ডাকেনও না। শুক্রবার দিন সন্ধ্যের গাড়িতে বাবা বাড়ি এলেন। ঠাকুরদাদা অভিমানে কথাই বলেন না। বাবা বুঝতে পারলেন, মাকে বললেন, বাবার দেখছি রাগ হয়েছে, যাই দেখি ব্যাপার। ঠাকুরদাদা তামাক খাচ্ছেন। বাবা গিয়ে বললেন, বাবা। পায়ের ধুলো নিয়ে প্রণাম করলেন। ঠাকুরদাদার মুখে কথা নেই। বাবা কেমন আছেন? ঠাকুরদাদা নিরুত্তর। বাবা রাগ করেছেন নাকি? তা আমি আবার রানাঘাট যাচ্ছি কাল সকালবেলা। রাগ হয় না? এবার ঠাকুরদাদা আর কথা না বলে থাকতে পারলেন না। কেননা ওই যে বাবা বললেন কাল সকালেই রানাঘাট যাবেন। ওতেই ঠাকুরদাদার রাগ জল হয়ে গিয়েছে একেবারে। বাবা হেসে বললেন, আপনি রাগ করতে পারেন, তবে আমি পরের কাজ করি। কাজ সারতে গেলে 2-1 দিন দেরি হয়েই যায়। আমার জন্য কি আনলি? ভালো জিনিস এনেছি, আপনার ভালো লাগবে। কেষ্টনগরের সর ভাজা। তা দিতে বল বৌমাকে। সে সময় মা কালীতলায় প্রদীপ দিতে গিয়েছিলেন। আসতে দেরি হলো। ঠাকুরদাদা অধীরভাবে বারবার আমাকে বলতে লাগলেন, এলো তোর মা, ও মনু। বাবা চলে গিয়েছেন নটবর বাড়ুজ্যের চণ্ডী মণ্ডপে পাশা খেলতে। ঠাকুরদাদা আমাদেরই বারবার জিজ্ঞেস করতে লাগলেন, যা না তোর মার কাছে। ঠাকুরদাদার উদ্বেগের ন্যায্য কারণ যে ছিল না তা নয়, মা ঠাকুরদাদাকে বিশেষ পছন্দ করতেন না গোড়া থেকেই। তার জন্যে খাবার এলে বাবা দাঁড়িয়ে থেকে না দিলে ঠাকুরদাদার ভাগ্যে অমন সময় শূন্যের অঙ্ক লেখা হতো, এ আমি জানি। মা বলতেন, ছেলেপিলেরা খাবে আগে, তা নয় 72 বুড়ো খোকনকে আগে খাওয়াও। অত আমার শ্বশুর ভক্তি নেই। উনি আমার কি করেছেন কোন কালে? কখনো একখানা কাপড় দিয়েছেন পুজোর সময়? ওর হাতে যখন পয়সা ছিল, যখন পাইক পাড়ায় কাজ করতেন। আমি আজ আসিনি এ সংসারে, আমারও হয়ে গেল 30 বছর। আজই না হয় ভীমরতি হয়েছে। কোন কালে উনি ভালো ছিলেন? ওই ছেলে আর ছেলে, আর সব যেন বাণীর জলে ভেসে এসেছিলাম।
একটা নাড় কিংবা এতটুকু আমসত্ব ছেঁড়া পর্যন্ত ঠাকুরদাদার ভাগ্যে। বাবা নিজের হাতে খাবার নিয়ে ঠাকুরদাদাকে দিতেন বোধ হয় এই জন্যেই। আগে ঠাকুরদাদাকে না খাওয়ালে বাবার যেন তৃপ্তি হতো না। আষাঢ় মাসে ঠাকুরদাদা জ্বরে শয্যাশায়ী হয়ে পড়লেন, আর উঠতে পারেন না। বাবা তাকে বিছানা থেকে উঠিয়ে মুখ ধুইয়ে কাপড় ছাড়িয়ে ওষুধ খাইয়ে দিতেন। বেদানার রস করে মিছরির গুঁড়ো মিশিয়ে খাওয়ান। কাছারি থেকে আসবার পথে ঠাকুরদাদার ঘরে কিছুক্ষণ বসে তবে এসে স্নানাহার করেন। কি উদ্বেগ তাঁর ঠাকুরদাদার অসুখের জন্যে। মাকে বলতেন, বাবার জ্বর কত দেখেছিলে? উনি তো ভুলে যান, ওষুধ ঠিক মতো দেবে। সেরে উঠেও ঠাকুরদাদা প্রায় 2 মাস বিছানা ছেড়ে উঠতেই পারেন না। বাবা আজ ছাগলের দুধ, চাল কুমড়োর মেঠাই, পরশুক আমলকির মোরব্বা, যে যা বলে তাই জোগাড় করে নিয়ে এসে খাওয়ান ঠাকুরদাদা গায়ে বল পাবেন বলে। ঠাকুরদাদাও হয়ে গেলেন একেবারে বালক। তাঁর উৎপাতের জ্বালায় বাড়ি শুদ্ধ লোক অতিষ্ঠ হয়ে উঠল। কেবল দিন রাত খাই খাই, আর একে ডাকছেন তাকে ডাকছেন। আমরা পারতপক্ষে কোনো দিনই কেউ ঠাকুরদাদার ঘ্যাঁস বড় একা নিই নে। এখন তো একবারে ত্রিসীমানায় ঘেঁষে নে। 10 ডাক দিলে একবার উত্তর দিই কি না দিই। মা ভাতের থালা দিয়ে আসেন, নিয়ে আসেন, এই পর্যন্ত। কথার জবাব দিলেও খুব হৃষ্টচিত্তে দেন না। যা দেন তাও আবার অত্যন্ত সংক্ষিপ্ত। অথচ সেই মাই নদীর ঘাটে বারুজ্জে গিন্নির সঙ্গে 1 ঘন্টা ধরে হাবড়হাটি বকেন। ঠাকুরদাদা অসহায় শিশুর মতো বাবার পথ চেয়ে বসে থাকেন। বাবার পায়ের শব্দ পেলেই সুর ধরেন, অহরেশ এলে, অহরেশ। আর ঠিক কি বাবার পায়ের শব্দ চেনেন ঠাকুরদাদা। বাবা এসে নিজে দেখাশোনা করবেন, নাওয়াবেন, খাওয়াবেন ঠাকুরদাদাকে। বাবা এলেই ঠাকুরদাদা যত কিছু অভিযোগ শুরু করে দেবেন। তার কাছে ছেলে মানুষের মতো। বৌমা আমাকে করেনি, আমাকে তা দেয়নি, তাতে ঠাকুরদাদা মায়ের সহানুভূতি আরও হারাতেন। বাবা তা জানতেনও, সেজন্যে নিজে সর্বদা খবরদারি করতেন। কারো হাতে ঠাকুরদাদাকে ছেড়ে দিয়ে বাবার বিশ্বাস হতো না, দিদি ছাড়া। দিদি তো শ্বশুর বাড়ি চলে গিয়েছে। পৌষ মাসে বাবা আবাদে গেলেন পৌষ কিস্তির খাজনা আদায় করতে। বারবার মাকে বলে গেলেন ঠাকুরদাদার যেন অযত্ন না হয়। মা বললেন, কেন, আমি কি বুড়োকে গলা টিপে মেরে ফেলবো নাকি? ছি, অমন বলতে নেই। না, তুমি সেই রকম কথাবার্তা বলছো কি না তাই বলছি। তবে আমার সংসারের কাজকর্ম সেরে সব দিক দেখতে তো পারিনি। যতদূর পারি চিরকাল যা হয়ে আসছে তাই হবে। একটু মন দিয়ে, মানে উনি বুড়ো মানুষ, আমি তা জানি। যা পারি হবে, ভেবো না। বাবা ঠাকুরদাদার কাছে বিদায় নেওয়ার সময় কতদিন দেরি হবে তা ঠিক বললেন। বললে ঠাকুরদাদা হয়তো যেতে দেবেন না কিংবা ব্যস্ত হয়ে পড়বেন। বাবা যখন বেরুলেন ঠাকুরদাদা বললেন, অহরেশ কবে ফিরবি? তাঁর চিরন্তন প্রশ্ন। এই যত শিগগির হয় বাবা, আপনি ভাববেন না। ঠাকুরদাদাকে ফেলে কোথাও গিয়ে বাবা স্বস্তি পেতেন না আমি জানি। ঠাকুরদাদা নাকি 3 বছর বয়স থেকে বাবা ও মার মতো করে মানুষ করেন বাবাকে। ঠাকুর মায়ের মৃত্যুর পরে বাবা যেন ভাবতেন ঠাকুরদাদার শত্রুপুরীর মধ্যে বাস করতেন। চতুর্দিকে শত্রু বেষ্টিত অবস্থায় একমাত্র আপনারজন তিনি নিজে। চোখে চোখে রাখতেন এই জন্যে সর্বদা, কারো হাতে ছেড়ে দিয়ে বিশ্বাস করতেন না। বলা বাহুল্য, ঠাকুরদাদা তো নিজেকে অসহায় শত্রু বেষ্টিত বলে মনে করতেনই। বাবা এবার বাড়ি ফিরতে বড় দেরি করতে লাগলেন। অবশেষে যখন ফিরলেন তখন গরুর গাড়ি করে ভীষণ অসুস্থ অবস্থায়, ঘোর জ্বর। জ্বরের ঘোরে বলতে লাগলেন, বাবাকে কেউ বলো না আমি অসুস্থ হয়ে বাড়ি এসেছি। ঠাকুরদাদা কিন্তু আন্দাজে মাঝে মাঝে বাবাকে ডাক দিতেন। বুঝতে পেরেছিলেন কিনা কি জানি। অহরেশ, আমার জন্য কি আনলি? অহরেশ।
বাবা ঠিক শুনতে পান। জ্বরে ধুঁকতে ধুঁকতে বললেন, বাবা বাঁচতে আমার যেন কিছু না হয়। হে ভগবান, মরেও সুখ পাবো না। অসুখ বড় বাড়ল। জেলা থেকে ডাক্তার এসে দেখল 2 দিন। সংসারের পুঁজি ভেঙে বাবার চিকিৎসা হলো। একদিন বড় বাড়াবাড়ি হলো। ঠাকুরদাদাকে আর দেখাশোনা করার লোক নেই। বাবাকে নিয়েই সবাই ব্যস্ত। গ্রামের ত্রিলোচন ঠাকুরদাদার কাছে বসে তাকে বাজে গল্পে ভুলিয়ে রাখলে। সবাই বলতে লাগলো, শুভদার বাঁচবে না। আহা, বুড়োর কি কপাল। বাবার মৃত্যু হলো শেষ রাত্রে। ঠাকুরদাদা তার কিছুই জানেন না, গভীর ঘুমে অচেতন। খুব ভোরে বাড়িতে এসে ত্রিলোচন চক্রবর্তী ঠাকুরদার হাত ধরে ছুতো করে বাইরে নিয়ে গেল। চলুন জ্যাঠামশাই একটু বর্দার বাড়িতে, আপনাকে একটু পায়ের ধুলো দিতে হবে সেখানে, তারা বলেছে। আমি যাব? কান্নাকাটির চাপা শব্দে বলতে লাগলেন, কি রে হরিশ, কি রে, কিসের শব্দ? সন্ধ্যায় আমরা বাড়ি এসে ঠাকুরদাদাকে ঘিরে বসি। হঠাৎ আমার বড় মমতা হলো ঠাকুরদাদার অসহায় মুখের দিকে চেয়ে। নতুন কেমন একটা মমতা, যা এতদিন মনের মধ্যে খুঁজে পাইনি।